দর্শক, শুরুতেই জানিয়েছি আজকের আয়োজনে আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফাইজুর রহমান ফাহিম। আর আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন সরাসরি 0298523881 অথবা 09666777 এই নাম্বারে ফোন করে যে কোনো জিজ্ঞাসা থাকলে অথবা মন্তব্য থাকলে জানাতে পারেন। ডক্টর ফাহিম, আজকের যেই চিত্র করোনার, সেই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে নিশ্চয়ই সংবাদ শুনেছেন। আমি একটু জানতে চাইবো যে আমাদের দেশ 2.5 লাখ ছাড়িয়েছে করোনা সংক্রমণের দিক থেকে, যেটি বলা হচ্ছে ইটালিকেও আমরা ছাড়িয়ে গেছি। এখন বর্তমানে বাংলাদেশে করোনা পরীক্ষার যেই অবস্থাটি রয়েছে এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা কিন্তু প্রায় বন্ধের দিকে, কিছুদিন পিসিআর মেশিন বন্ধ থাকলে, যেটি আমরা দেখছিলাম রাজশাহীতে বন্ধ আছে। তো এই অবস্থায় আসলে বাংলাদেশ আর কয় মাস পরে আসলে করোনা সংক্রমণ কমতে পারে বলে মনে করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডিবিসি নিউজকে আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে যেটা বলছি যে আমাদের আজকে আপনি দেখবেন যে ঈদের পরে যে পরীক্ষার হার প্রতিদিন, ঈদের ঠিক পরদিন যেটা 3 তারিখ ছিল, সেদিন সম্ভবত সবচেয়ে কম পরীক্ষা করা হয়েছিল। স্বাভাবিকভাবে ঈদের ওই সময়টা পরীক্ষার হারটা কম হওয়াটাই স্বাভাবিক। তারপর থেকে স্বাভাবিকভাবে পরীক্ষার সংখ্যা যেরকম বেড়েছে, সেই সাথে সংক্রমণের হারও আমরা বেশি পাচ্ছি, মৃত্যু হারও বেশি। তো যেটা হচ্ছে যে আপনি যদি সারা বিশ্বের পরিস্থিতিকে বিবেচনায় আনেন, আপনি দেখেন আমাদের ঠিক পার্শ্ববর্তী যে দেশ ভারতে কিন্তু প্রতিদিনই আক্রান্তের সংখ্যা অনেক, 50,000-এর উপরে, মৃত্যু হারও অনেক বেশি। আপনি আমেরিকার কথা যদি চিন্তা করেন, আমেরিকাতে বলা হচ্ছে এখন সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ওয়েভ চলছে। ব্রাজিল সহ দক্ষিণ আমেরিকার, ল্যাটিন আমেরিকার দেশগুলোর অবস্থা বিপর্যস্ত। সেখানে আমাদের দেশে করোনা কমে যাবে, এই জাতীয় ধারণাটা আসলে পোষণ করা কতটুকু বৈজ্ঞানিকভাবে যুক্তিযুক্ত এটা আমি বলতে পারছি না। কারণ আমাদের কিন্তু শুরু থেকেই, একেবারে প্রথম মাসের পর থেকেই যে গ্রাফ আছে, প্রতিদিনই কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় আপনার 2,500, 3,000 এরকম শনাক্ত হচ্ছে। আমরা যে আসলে পিকে গিয়েছি কিনা সেটাও কিন্তু আমরা আসলে সঠিকভাবে নির্ধারণ করতে পারিনি। সেক্ষেত্রে করোনা কমে যাবে এই ধারণাটা করাটা বোধহয় এই মুহূর্তে ঠিক হচ্ছে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা অত্যন্ত ঘন বসতিপূর্ণ একটা দেশ। ভারতে যদি এত বেশি থাকে, আমাদের দেশে আসলে সবাই পরীক্ষা করাচ্ছেন কিনা, পরীক্ষাটুকু সবাই পরীক্ষা করতে আসছেন কিনা, বিশেষ করে একেবারে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা দিন আনি দিন খাই, বা ধরেন একেবারে গরিব যারা আছেন, তারা কতটুকু করোনার পরীক্ষা করাচ্ছেন, এই ব্যাপারে যথেষ্ট সন্দিহান আমরা। সুতরাং কয় মাসের মাঝে কমে যাবে এটা আসলে ঠিকভাবে বলাটা একটু দুষ্কর। তবে এখন আমরা যে জায়গাটায় আছি, সে জায়গাটা থেকে বলা যাচ্ছে যে সহসা হয়তো আমাদেরকে করোনা ছেড়ে যাচ্ছে না। যেটা ধারণা করা হয়েছিল এই মাসের শুরুর দিকে যখন একটু কম ছিল, তখন আমরা ধারণা করছিলাম যে হয়তো একটু কমে যাবে, কিন্তু বর্তমান যে ডাটা বা গ্রাফ আমরা দেখছি, তাতে বলা যাচ্ছে না যে করোনা কমছে। জি, ডক্টর ফাহিম, একজন দর্শক যুক্ত আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিয়েছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ নুরুল আমিন, মহাখালী কোম্পানিগঞ্জ থেকে বলছি। আমার 2 তারিখে করোনা রিপোর্ট পজিটিভ আছে। তারপর আমি 21 দিন পর আবার টেস্ট করি, আবার পজিটিভ আছে। এখন আমার শরীরে কোনো উপসর্গ নাই, এখন আসলে আমার কি করা? জি, ধন্যবাদ জনাব নুরুল আমিন সাহেব। আপনি 21 দিন আগে একবার সম্ভবত পরীক্ষা করিয়েছিলেন, তখন আপনার করোনা পজিটিভ ছিল। এখন আবার 21 দিন পরে করিয়েছেন, কিন্তু এখন আবারও পজিটিভ এসেছে, কিন্তু আপনার শরীরে কোনো লক্ষণ নেই। এটা হচ্ছে আপনার সমস্যা। এখন আমি যেটা বলি যে করোনা আমরা কখন পরীক্ষা করাই? আমরা সাধারণত পরীক্ষা করাই যখন আমাদের শরীরে করোনা রোগের কোনো লক্ষণ দেখা দেয়। সেই অবস্থায় যেটা পজিটিভ আসে, সেটা আসলে ট্রু পজিটিভ আমরা বলি, মানে সত্যিকারে পজিটিভ ছিল। তো একবার করোনা হয়ে যাওয়ার পরে আপনার দেখা গেছে যে 12 সপ্তাহ পর্যন্ত করোনার রিপোর্ট পজিটিভ থাকতে পারে, কিন্তু আপনার শরীরে যদি কোনো লক্ষণ না থেকে থাকে, মানে আপনি যদি সম্পূর্ণভাবে লক্ষণ মুক্ত হয়ে যান এবং এরপরে যদি আরো সপ্তাহখানেক পার হয়ে থাকে, তাহলে আপনার যে রিপোর্টটা এসেছে এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম, জীবনযাত্রা সবকিছু চালিয়ে যেতে পারবেন। এটার ব্যাখ্যাটা আমি আসলে একটু দিয়ে রাখি দর্শকদের জন্য। আমাদের শরীরে যে করোনার আমরা যে পরীক্ষাটা করি, RT-PCR বলি আমরা, এই পরীক্ষাটি ভাইরাসের যে RNA আছে, সেই RNA-টা মাধ্যমে করা হয়। এখন ধরে নেই যে কারো শরীরে করোনার জীবাণু প্রবেশ করেছে,
করোনা জীবনে প্রবেশ করার পরে একসঙ্গে জীবাণুগুলো তো সব মারা যাবে। মারা যাওয়ার পরে তো তার কিছু মানে ধ্বংসাবশেষ আমরা যদি বলি র্যামনেন্ট, সেরকম কিছু ধ্বংসাবশেষ হয়তো শরীরে থেকে যেতে পারে। এগুলো মৃত করোনা জীবাণু, এগুলো জীবিত না, যেগুলো আমাদের শরীরে কোনো ক্ষতি করতে পারবে না। সেগুলো কিন্তু অনেক সময় যে RT-PCR মেশিনে দিলে পরে পজিটিভ চলে আসে। তো সে কারণে ওনার যেটা হচ্ছে যে উনি কিন্তু ওনার কোনো লক্ষণ নেই, উনি ভালো হয়ে গেছেন, কিন্তু কিছু হয়তো ওনার শরীরে করোনার জীবাণুর ধ্বংসাবশেষ রয়ে গেছে, তার কারণে ওনার এটা পজিটিভ আসছে। এটা 12 সপ্তাহ পর্যন্ত আসতে পারে। দর্শক, আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আপনি 21 দিন যেহেতু পার হয়ে গেছেন, আপনার কোনো শরীরের লক্ষণ নেই, আপনি সুস্থ আছেন, আপনি স্বাভাবিক সব কাজকর্ম করতে পারবেন। জি, আরেকজন দর্শক যুক্ত আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ত্রিশাল, ময়মনসিংহ থেকে ত্রিশাল থেকে হাসিমউদ্দিন বলছি। জি, হাসিমউদ্দিন, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি, আমরা গ্রামের মফস্বল বড় এলাকার লোক হিসাবে আমরা দেখা যাচ্ছে আমাদের লক্ষণ ছাড়াই আশেপাশে ফ্রেন্ড সার্কেল তাদের করোনা হচ্ছে, অথচ দেখতেছি যে আমরা আমার ফ্রেন্ড গতকাল বা আগের দিন চা খাই আসি, পরের দিন ওনার করোনার লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু আমরা কিভাবে সেফ থাকবো বা বুঝবো যে আমাদের লক্ষণ আছে কিনা? এখন বর্তমানে সিমটম তো দেখা যাচ্ছে না, আমরা বুঝতে পারছি না। আমাদের ছেলে মেয়ে বাচ্চারা আছে, বাসায় যাচ্ছি, বুঝতে পারছি না। দেখা যাচ্ছে আমারই ফ্রেন্ডের হয়ে গেছে করোনা, আগের দিন একসাথে বসে আসলাম। এটার প্রতিকার থাকছে, এটা আপনারা যদি একটু বলতেন এই বিষয়টা। জি, অর্থাৎ এই বিষয় এই পরিস্থিতিতে আপনি কি করতে পারেন, ডক্টর ফাহিম? জি, ধন্যবাদ জনাব হাসিমউদ্দিন সাহেব, ত্রিশাল থেকে ফোন করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে এখন অনেকের লক্ষণ প্রকাশ পাচ্ছে না, তারপরে দেখা যাচ্ছে পরীক্ষার পরে তার করোনা পজিটিভ আসছে। সেক্ষেত্রে আমাদের বাকিরা কিভাবে সাবধান থাকবেন? দেখেন, আমরা কিন্তু প্রথম থেকে শুরু থেকে একটা কথা বলে আসছি, এবং সরকারিভাবে বলেন, মিডিয়াতে বলেন, সব জায়গাতে কিন্তু একটা কথা বলা হচ্ছে। এখনো কিন্তু কোথাও এরকম নির্দেশনা দেওয়া হয়নি যে আপনি আপনার পূর্ণাঙ্গ স্বাভাবিক জীবনে ফেরত যাবেন। আপনাদেরকে বারবার একটা কথা বলা হচ্ছে যে আপনারা মাস্ক ব্যবহার করেন। এ বিষয়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের একটি সুনির্দিষ্ট নির্দেশনা আছে যে কোনো পাবলিক প্লেসে, যে কোনো জনসমাগম হয়, যেসব জায়গায় একাধিক মানুষের বসবাস হতে পারে, সেই জায়গায় আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এখন আপনারা যদি মাস্ক ব্যবহার না করেন, তাহলে কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে। এছাড়া আমাদের যে সাধারণ যে স্বাস্থ্য বিধিগুলো আমাদেরকে মানতে বলা হয়, মাস্ক ব্যবহার করা, যে কোনো কাজের পরে বা বাইরে থেকে আসলে পরে হাতটা 20 থেকে 30 সেকেন্ড সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলা, হাঁচি কাশি দেওয়ার সময় মুখটা রুমাল ব্যবহার করা অথবা হাতের কুনুই ব্যবহার করে হাঁচি কাশি দেয়া, এই যে সাধারণ যে নিয়মগুলো বলা হচ্ছে, এবং সামাজিক দূরত্ব মেনে চলার যে কথাটি বলা হচ্ছে যে আপনি আপনার পার্শ্ববর্তী লোকের থেকে ন্যূনতম 3 থেকে 6 ফিট দূরত্ব মেনে চলবেন, এই নিয়মগুলো কিন্তু এখনো বজায় আছে। আমাদের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন কারণে অর্থনীতির প্রয়োজনে আমাদের কাজকর্মকে মানে রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার তাগিদে কিছুটা হয়তো শিথিলতা আনা হয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কিন্তু কোনো শিথিলতা দেওয়া হয়নি। স্বাস্থ্যবিধি মানাটা সম্পূর্ণ আপনার নিজের এখতিয়ার। আপনি ব্যক্তিগতভাবে যদি স্বাস্থ্যবিধি না মানেন, সরকার আপনাকে শত চেষ্টা করেও বা কেউ কত চেষ্টা করেও আমরা এটা মানাতে পারবো না। এজন্য আমার উপদেশ হচ্ছে, করোনা এখনো বাংলাদেশ থেকে যায়নি। বাংলাদেশে করোনা রোগ ভালোভাবে বিদ্যমান, অনেক করোনা রোগী আছে। আপনারা স্বাস্থ্যবিধিটা মানেন, আপনারা বাইরে যাচ্ছেন একটি মাস্ক পরেন, বা হাত ধোয়াটা প্র্যাকটিস করেন। হাত ধোয়া যেখানে সাবান পানি থাকবে না সেখানে স্যানিটাইজার ব্যবহার করে হাত পরিষ্কার রাখেন। সামাজিক দূরত্ব আমরা যেটা বলি 3 থেকে 6 ফিট, সেটা মেনে চলেন। এবং আপনারা রেসপিরেটরি এটিকেট বা হাঁচির যে শিষ্টাচার, হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করেন অথবা কুনুয়ে হাঁচি দেওয়ার অভ্যাসটা বজায় রাখেন। ধন্যবাদ। অর্থাৎ স্বাস্থ্যবিধি মানলে আসলে সব ধরনের ঝুঁকি মোকাবেলা করা সম্ভব। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, ম্যাম আমি ঢাকা থেকে তৃষা বলছি। জি, হ্যাঁ ম্যাম, আমার মানে বাতজ্বরের প্রবলেম আছে। আমি সরোয়ার্দিতে ট্রিটমেন্ট নিতেছি, পেনিসিলিন খাইতেছি 250 mg। কিন্তু ম্যাম আমি অনেক বেশি দুর্বল থাকি, মানে একটা বাচ্চার শরীরের শক্তিও মনে হয় যেন আমার গায়ে নাই। মানে চোখ খুলতে পারি না, মাথা ঘুরে,
এই অর্থাৎ এই অবস্থায় আপনি কি করতে পারেন? হ্যাঁ জি জি ঠিক আছে, জি, ধন্যবাদ। দর্শক, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলতে পারেন। আচ্ছা দর্শক, আপনার বয়সটা আপনি আমাকে বলবেন প্লিজ। দর্শক আপনার বয়স কত? 37। জি আরেকবার 37 বছর। জি আচ্ছা, আপনাকে বাতজ্বরের যে রোগ বলা হয়েছে, আপনাকে বাতজ্বর, এটা কবে বলা, কতদিন আগে বলা হয়েছে? লাইনটি সম্ভবত লাইনটি জি কেটে গেছে, এর মধ্যে যদি আচ্ছা আমি একটু বলি, ওনার বয়স হচ্ছে 37 বছর। আমি জানি না ওনার বাতজ্বরটা কতদিন আগে ধরা পড়েছে। সাধারণত 37 বছর বয়সে এসে বাতজ্বর ধরা পড়াটা একটু অস্বাভাবিক ব্যাপার। এটা সাধারণত 15 থেকে 21 বছর বয়সের মাঝে বেশি হয়ে থাকে। এবং বাতজ্বরটা যদিও বলা হয় যে অনেকে মনে করেন এটা জয়েন্টের রোগ, কিন্তু আসলে বাতজ্বরটা হচ্ছে মূলত এটা হার্টের রোগ। এবং এটার সাথে সাথে বাতজ্বর থাকলে যেটা হয়, হার্টের যে আমাদের ভালভগুলো আছে, আমরা যেগুলোকে ভালভ বলি, হ্যাঁ, সে ভালভগুলো আক্রান্ত হয়। ভালভ আক্রান্ত হলে কিছু হৃৎপিণ্ডের সমস্যা বা হৃদরোগ দেখা যায়। ভালভুলার হার্ট ডিজিজ আমরা বলে থাকি। সাধারণত মাইট্রাল স্টেনোসিস নামের একটি রোগ আছে, যেখানে মাইট্রাল ভালভ বলে যে ভালভটি আছে সেটি সরু হয়ে যাওয়ার ফলে হার্ট থেকে রক্ত চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। ওনার যদি বাতজ্বর বা এই জাতীয় ঘটনা ঘটে থাকে, মানে ওনার বাতজ্বরের কারণে যদি ওনার হৃৎপিণ্ডের আক্রান্ত হয়ে থাকে, তাহলে ওনার কিন্তু এই দুর্বলতাটা থাকবে। মানে ওনার প্রচন্ড দুর্বল হবেন, ওনার মাঝে মাঝে শ্বাসকষ্ট হবে, হাঁটাচলা করলে শ্বাসকষ্ট বেড়ে যাবে। হ্যাঁ, এই লক্ষণগুলো থাকবে। এই অবস্থায় আপনার যেটা করা উচিত, সুপ্রিয় দর্শক, আপনি একজন ভালো মেডিসিন বিশেষজ্ঞ অথবা একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আপনার একটি ইকোকার্ডিওগ্রাফি করা অত্যন্ত জরুরি, এবং যদি হার্টের ভালভে যদি ইনভলভমেন্ট থাকে, তাহলে সেই মোতাবেক এই ভালভের চিকিৎসা বাংলাদেশে বহু আগে থেকে বিদ্যমান। আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অনেকদিন ধরে এই চিকিৎসা দেয়া হচ্ছে। বাইরেও চিকিৎসা করা যায়, হার্ট ফাংশনও করা যায়। তো সবচেয়ে ভালো হচ্ছে আপনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ অথবা একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, একটি ইকোকার্ডিওগ্রাফি করবেন। এছাড়া আরো কিছু রক্তের পরীক্ষা আপনার করা লাগতে পারে, সেগুলো আপনি করে নেবেন। ধন্যবাদ। জি ডক্টর ফাহিম, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত থাকুন, একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। আজ আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফাইজুর রহমান ফাহিম। দর্শক, আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। ডক্টর ফাহিম, আপনার কাছে এবার জানতে চাইবো যে করোনা সংক্রমিত যারা হচ্ছেন, অধিকাংশ মানুষ এখন ঘরে বসে চিকিৎসা নিতে আগ্রহী হচ্ছেন। ঘরে বসে তারা কিভাবে চিকিৎসা নিতে পারেন? ধন্যবাদ ঝুমি আপনাকে। আসলে করোনা সংক্রমণের পরে যেটা হচ্ছে যে এখন আমরা দেখছি আমাদের কার্যক্ষেত্রে, বা আমরা যখন হাসপাতালে চিকিৎসা দিতে যাচ্ছি, আমরা দেখছি যে অনেকেই এখন হাসপাতালে আসছেন না। শুরুতে আমাদের যেটা ছিল, প্রচুর রোগী সামান্য লক্ষণ হলেই তারা হাসপাতালে চলে আসতেন। এখন অনেকে হাসপাতালে আসছেন না, অনেকে বাসায় বসেই টেলিমেডিসিন বা বিভিন্নভাবে তারা চিকিৎসা নিচ্ছেন। এখন প্রথম কথাটা যেটা আমি বলি, যে করোনা রোগী যিনি করোনার যার লক্ষণ হবে, যে লক্ষণগুলা আমরা সবাই জানি, জ্বর, কাশি, গলা ব্যথা, তারপরে নাকের গন্ধ না পাওয়া, খাবারের স্বাদ চলে যাওয়া, শ্বাসকষ্ট থাকা, এই জাতীয় লক্ষণ, বা ডায়রিয়া হওয়া, এই জাতীয় লক্ষণ যাদের হবে, তাদের জন্য আমার প্রথম উপদেশটা হচ্ছে আপনারা দয়া করে পরীক্ষাটি করাবেন। আপনার নিজের জন্য করাবেন, আপনার পরিবারের সদস্য এবং আপনার বন্ধু বান্ধবের উপকারের জন্য করবেন। কারণ আপনার যদি পরীক্ষাটি করানোর পরে পজিটিভ আসে, তাহলে আপনাকে একটি সুনির্দিষ্ট সময় আইসোলেশনে বা কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটা আপনার পরিবারের বাকি সদস্যদেরকে নিরাপদ রক্ষার স্বার্থেই, বা আপনার বন্ধু বান্ধবদেরকে নিরাপদ রক্ষার স্বার্থেই এটা করা প্রয়োজন। এই জন্য পরীক্ষাটি আগে করানোর চেষ্টা করবেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে আসি। দ্বিতীয় কথাটা আমি খুব গুরুত্ব সহকারে বলতে চাই। এখন অনেকে যেটা করছেন, যে পাশের বাড়িতে একজন করোনা রোগী বা বন্ধু বান্ধব একজন করোনা রোগী আছে, উনি এই ওষুধগুলা খেয়েছেন, আমিও এই ওষুধগুলা খেয়ে চিকিৎসা নিয়ে নিলাম। এই কাজটি দয়া করে করতে যাবেন না। কারণ ব্যাপার হচ্ছে যে করোনা চিকিৎসাটা একটা সাধারণ স্বাভাবিক চিকিৎসা সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে, কিন্তু যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, কিডনি জনিত সমস্যা আছে, ক্যান্সার আক্রান্ত আছেন, বা অন্য কোনো কারণে ইমিউনো কম্প্রোমাইজড আছেন,
বা যে কোনো রকমের অন্যান্য রোগে ভুগছেন, তাদের জন্য চিকিৎসার প্রণালীটি কিন্তু সম্পূর্ণ আলাদা। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আরেকজন এই ওষুধ খাচ্ছে, আমিও একই ওষুধ খেয়ে ফেললাম, এই কাজটি করা থেকে বিরত থাকবেন। চিকিৎসা নেওয়ার জন্য আপনারা অবশ্যই একজন চিকিৎসকের, রেজিস্টার্ড চিকিৎসকের বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে আপনার ওষুধটা গ্রহণ করবেন। এখন আমি আসি হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যদি লক্ষণ দেখা যায়, আপনি প্রথমেই আইসোলেটেড হবেন। আইসোলেটেড বলতে আপনি একটি পৃথক রুমে চলে যাবেন, সেই রুমে সাথে যেন একটি বাথরুম থাকে, বাথরুমটি আপনি আলাদা ব্যবহার করবেন। এবং আপনি যখন রুম থেকে কোনো কারণে যদি বের হতে বা রুমে যদি কেউ ঢুকে, আপনি অবশ্যই একটি মাস্ক পরিধান করবেন। এটি হচ্ছে আপনার জন্য প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে করোনার যেসব লক্ষণ আছে, প্রথম কথা হচ্ছে লক্ষণ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা। যদি কারো জ্বর থেকে থাকে তাহলে জ্বরের জন্য তিনি প্যারাসিটামল গ্রহণ করবেন। সর্দি কাশি ঠান্ডার জন্য তিনি ফেক্সোফেনাডিন, সেটেরিজিন কিংবা হচ্ছে মন্টিলুকাস কিংবা কিটোটিফেন এই জাতীয় ওষুধ গ্রহণ করতে পারেন। তারপরে হচ্ছে যদি আমরা বলি যে ইমিউন বুস্টার হিসেবে আমরা কিছু সাধারণ ওষুধ দিয়ে থাকি, যেমন ভিটামিন ডি, ভিটামিন সি, জিঙ্ক, এগুলো আপনি এমনি গ্রহণ করতে পারবেন। আচ্ছা, বিশেষভাবে চিকিৎসার ক্ষেত্রে যদি জ্বর বেশি দিন থাকে, সেক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। অ্যান্টিবায়োটিকটা আপনি অবশ্যই আপনার পরিচিত চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করতে হবে। অযাচিতভাবে কোনো অ্যান্টিবায়োটিক আপনারা গ্রহণ করবেন না। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখন একটা ওষুধ খুব খেয়ে থাকি যেটা হচ্ছে ওই যে উপন্যাসক ওষুধ, যেটাকে আমরা আইভারমেকটিন বলি। অনেকে আইভারমেকটিন খাচ্ছেন। অ্যাকচুয়ালি আইভারমেকটিন খেতে পারেন, কিন্তু আইভারমেকটিনে যে করোনা পুরোপুরি নির্মূল হয় বা নিরাময় হয় এরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং এটা খাওয়ার ক্ষেত্রেও আপনারা সাবধানে খাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে অনেক উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকেন। যেসব অ্যান্টিবায়োটিকগুলো আমরা সাধারণত হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে দিয়ে থাকি, সেগুলো আপনারা নিজেরাই গ্রহণ করে থাকেন। এই জাতীয় অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে দয়া করে আপনারা বিরত থাকবেন। অ্যান্টিবায়োটিকটি অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। অর্থাৎ ডক্টর ফাহিম, আসলে যে কোনো ওষুধ সেবনের ক্ষেত্রেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, প্রশ্নটি নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি দিনাজপুর থেকে জুয়েল আহমেদ বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি স্যারের কাছে একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আমার প্রায় 4 থেকে 5 মাস ধরে আমার ওই গলায় একটু টান লাগেছিল। টানের কারণে আমি দীর্ঘদিন ব্যথা অনুভব করছিলাম। একজন গলা বিশেষজ্ঞরে আমি দেখাইছিলাম এখানে দিনাজপুরে। উনি ওই অ্যালার্জির কথা বলে আমাকে ওষুধ দিয়েছিল, খায়া কয়েকদিন ভালো ছিল। আবার এখন নতুন করে একটা সিস্টেম দেখা দিচ্ছে যে গলার ভিতরে কেমন যেন কফ জমে থাকে, জমা ভাব থাকে, গলা ভার হয়ে থাকে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে সেটা হচ্ছে আমার এই বাম সাইডের আমার গ্যাসের বেশি প্রবলেম। আমি 2 বেলা সার্জেল খাচ্ছি, ডমপ্রিডন খাচ্ছি, তারপরেও আমার 2-3 দিন ধরে আমার এই বাম সাইডের ইয়েটা সবসময় মানে জ্বালা পোড়া করে এবং ব্যথা করে, আর পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না। এর মতো অবস্থায় আমি একটু স্যারের কাছে একটু পরামর্শ নিতে চাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ দর্শক। জুয়েল, আপনার গলার যে সমস্যা হচ্ছে, আপনার কি কাশি হয়? দর্শক, আপনার কি কাশি হয়? গলায় যেই সমস্যা? না, কাশি আগে হয়, এখন কোনো কাশি নাই। জি না, কাশি হচ্ছে না, কাশি নাই, জ্বর নাই, সর্দি নাই, এইরকম কোনো কিছু নাই, কিন্তু গলার ভিতরে একটু কফ জমে থাকে, তাই তো? গলার ভিতরে কেমন যেন কফ জমে থাকে এরকম। আচ্ছা আচ্ছা, জি দর্শক, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমি আপনার যা লক্ষণ দেখছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে আপনার সম্ভবত জার্ড বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলে একটা রোগ আছে, যেটাতে আপনার সাধারণত প্রচন্ড অ্যাসিডিটির মতো হয় এবং আমাদের যে পাকস্থলীর যে পাচক রস আছে যেটা নিঃসরিত হয়, সেটা উপর দিকে কিছুটা উঠে আসে, যেটাকে আমরা জার্ড বলে থাকি। এই জার্ডের ক্ষেত্রেও কিন্তু কারো যদি জার্ড থাকে, তার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এরকম একটা লক্ষণ হয় যে গলার ভিতরে একটা অস্বস্তি এবং সবসময় একটা মনে হয় কিছু জমে আসে, শ্লেষ্মার মতো জমে আছে, কাশি ভাব থাকতে পারে। এটা কিন্তু অনেক সময় অনুভূত হয়। তা আপনার এটা দেখে মনে হচ্ছে জার্ড। আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখাবেন। তবে আমি আপনাকে একটি ওষুধ বলতে পারি, যেটা হচ্ছে আপনি অ্যান্টাসিড বা কি বলে অ্যালজিসিড নামক কিছু ওষুধ আছে, সোডিয়াম অ্যালজিনেট নামক একটি সিরাপ পাওয়া যায় বিভিন্ন কোম্পানির।
এই সিরাপটা আপনি 2 চামচ করে দিনে 3 বার খাওয়ার পরে গ্রহণ করতে পারেন। এতে হয়তো আপনার কিছুটা উপকার হবে। আপনি সার্জেল এবং ডম্পিরোডন খাচ্ছেন, এই দুটো চলবে। তার সাথে আপনি এই সিরাপটা অ্যালজিসিড বা অ্যালজিসাম বা এই জাতীয় যে সিরাপগুলো আছে এটা আপনি গ্রহণ করতে পারেন। আর আপনার খাদ্য অভ্যাসের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে হবে। 1 নাম্বার হচ্ছে আপনি অতিরিক্ত মশলাদার ঝাল খাবারগুলো পরিহার করবেন। রাতের খাবারটা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি গ্রহণ করার জন্য। রাতের খাবার গ্রহণ করার ঘন্টা 2 পরে আপনি বিছানায় ঘুমাতে যাবেন। বিছানায় ঘুমানোর সময় আপনি 2টো বালিশ ব্যবহার করবেন, অর্থাৎ মাথাটা একটু উঁচু করে ঘুমানোর চেষ্টা করবেন। কাপড় চোপড় যেটা পরিধান করবেন, অর্থাৎ প্যান্ট বা পাজামা যেটা পরবেন সেটা একটু, অথবা লুঙ্গি যেটা পরবেন সেটা একটু ঢিলাঢালা ভাবে পরবেন, খুব বেশি চেপে পরবেন না, যেন আপনার পেটে চাপের সৃষ্টি না হয়। এই অভ্যাসগুলো আপনি মানেন। আর আপনার যদি কোনো ধূমপানের অভ্যাস থাকে, ধূমপানের অভ্যাসটি সম্পূর্ণভাবে পরিহার করবেন। চা, কফি, এই জাতীয় চকলেট, এই জাতীয় খাবারগুলো আপনি একটু পরিহার করবেন। এভাবে 1 মাস আপনি মেনে চলেন, দেখেন আপনার কোনো উপকার হয় কিনা। যদি না হয় তাহলে আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করবেন। ডক্টর ফাহিম, অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত থাকুন। একটি বিরতি নিয়ে আবারও আসছি। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে আরেকটি বিরতি নিয়েছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্রে। আজ আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফাইজুর রহমান ফাহিম। দর্শক, আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। একজন দর্শক ইতিমধ্যেই যুক্ত আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সার্জন মোহাম্মদ রুস্তুম আলী, এএসসি, আর্মি থেকে অবসরপ্রাপ্ত। জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি রমজান মাসে আমার একটু ঠান্ডা লাগছিল, আমি সেই ঠান্ডার থেকে মোটামুটি সুস্থ, কিন্তু এখন 1 মাসের বেশি, প্রায় 3 মাসের মতন হচ্ছে আমার ডান পাশে নাকটা বন্ধ হয়ে থাকে এবং পানি আসে, এবং কোনো খাবার আমার কাছে ভালো লাগে না। যে কোনো খাবার, মাংস হোক বা পোলাও, বিরিয়ানি, যে কোনো খাবার হোক, কসকস, তিতা তিতা গলায় লাগে। এবং আমি দেখছি একটু ঝাল জিহ্বার পরে দিয়া, সে ঝালটা আমার কাছে কসকস লাগে, যেমন লেবুর চোকলা চাবলাইলে যেরকম লাগে ওরকম আমার কাছে মনে হয়। এবং নরম ভাতটা আমার কাছে ভালো লাগে। আর লবণ জিহ্বার পরে দিলে মনে হয় আমার জিহ্বা আগুন ধরে যায় বা উপরে টাকরা লাগে, এবং নাকের ভিতর থেকে মনে হচ্ছে ফোঁটা ফোঁটা রসের মতন আসে। আলা জিহ্বার পরে যখন পরে পুরো জিহ্বাটা পানির মতন হয়ে যায়। কোনো রুচি বলতে আমার নেই। আমার ডায়াবেটিস আছে, প্রেশারও আছে, থাইরয়েডও আছে। জি, ডক্টর ফাহিম। ধন্যবাদ জনাব রুস্তম আলী, ফোন করেছেন আপনি। আপনার যে সমস্যা, এতে সমস্যাতে মনে হচ্ছে যে আপনার কিছুটা অ্যালার্জিক রাইনাইটিসের মতো আছে। আপনি যেটা করবেন, আপনি একটি ওষুধ খাবেন, সেটা হচ্ছে ট্যাবলেট ফেক্সো খেতে পারেন, ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম। এটি প্রতিদিন রাতে একটি করে খাবেন আগামী 15 দিন। এছাড়া আপনি মন্টিলুকাস জাতীয় ওষুধ বা মোনাস, মন্টিয়ার, মন্টিন, এই 10 মিলিগ্রামের মোনা, এই ওষুধগুলো, এটা আপনি খাবেন হচ্ছে 1 মাস। সাথে আপনি একটি নেজাল স্প্রে আছে, যেটা আমরা বলি হচ্ছে জেলটাস নেজাল স্প্রে, জেলটাস নামটা মনে রাখবেন, জেলটাস নেজাল স্প্রে। এটা আপনি 1 চাপ করে উভয় নাকে দিনে 3 বার এই স্প্রেটা ব্যবহার করবেন। তাহলে ওষুধ হচ্ছে আপনার 3টা, একটি হচ্ছে ফেক্সোফেনাডিন, একটি হচ্ছে মন্টিলুকাস, এবং আরেকটি হচ্ছে নেজাল স্প্রে। এই 3টা আপনি ব্যবহার করেন। 1 মাস ব্যবহার করার পরে যদি উন্নতি না হয় তাহলে আপনি আপনার নিকটস্থ মেডিসিন বিশেষজ্ঞ অথবা নাক কান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন। ডক্টর ফাহিম, এবারে একটু জানতে চাইবো যে যারা করোনা আক্রান্ত হচ্ছে এবং সুস্থ হয়ে যাচ্ছে, করোনা পরবর্তীতে তাদের করণীয় কি হতে পারে? ধন্যবাদ ঝুমি, খুব চমৎকার প্রশ্ন করেছেন। যারা করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন তাদের ক্ষেত্রে কি হবে? প্রথমে বলে রাখি, করোনা আক্রান্ত যারা হচ্ছেন তাদের মূলত সমস্যাটা হয় হচ্ছে ফুসফুসে এবং রক্তনালীতে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ফুসফুস যেহেতু আক্রান্ত হয়, আক্রান্ত ফুসফুসটা কিন্তু কিছুটা দুর্বল হয়ে যায়, এবং সাধারণত দেখা যায় যে যাদের খুব বেশি মাত্রায় নিউমোনিয়া বা অনেক বেশি আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে পালমোনারি ফাইব্রোসিস বলে একটা জিনিস ডেভেলপ করে, যাতে ফুসফুসের কার্যক্ষমতা কিছুটা হলেও কমে যায়। এখন যিনি করোনা আক্রান্ত হচ্ছেন, যার হয়তো মাইল্ড সিমটম ছিল বা হাসপাতালে ভর্তি ছিলেন, সুস্থ হয়ে বাড়ি গেছেন, তার ক্ষেত্রে আসলে কি করতে হবে? তার ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথমত সেটা হচ্ছে যে উনি ওনার স্বাভাবিক যে কার্যক্রম সেটা শুরু করবেন একটু ধীর গতিতে,
বিশেষ করে হাসপাতাল থেকে যারা বাড়িতে গেছেন, মানে যেই সাথে সাথে সব কাজকর্ম শুরু করবেন এরকম না, আস্তে আস্তে উনি ওনার কাজের পরিধিটা বাড়াবেন, অর্থাৎ পরিশ্রমের পরিমাণটা উনি আস্তে আস্তে বাড়াবেন। শুরুতে উনি কিছুদিন বিশ্রামে থাকবেন, তারপর আস্তে আস্তে উনি পুরোপুরি ওনার স্বাভাবিক কাজকর্ম শুরু করবেন। ভারী কাজগুলো প্রথম দিকে না করাই ভালো। দ্বিতীয় কথা হচ্ছে, বলা হচ্ছে যে কিছুটা হালকা ব্যায়াম করা। হালকা ব্যায়াম করার মাঝে যেটা হচ্ছে, যেমন হচ্ছে হাঁটা, জগিং করা এবং হালকা যেসব আমরা ব্যায়াম করি, হালকা ব্যায়াম করতে পারেন। শুরুতে ব্যায়ামগুলো করতে হবে 5 থেকে 10 মিনিট, এটা আস্তে আস্তে বাড়াতে বাড়াতে 20 থেকে 25 মিনিটে যাওয়া যেতে পারে। ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। ব্রিদিং এক্সারসাইজটা হচ্ছে খুবই সহজ একটি প্রক্রিয়া। সেটা হচ্ছে যে নাক দিয়ে খুব লম্বা করে শ্বাস নিয়ে আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়বে, মানে অর্থাৎ এরকম ব্যাপারটা হচ্ছে এরকম করে শ্বাস নিয়ে এভাবে আস্তে আস্তে মুখ দিয়ে ছাড়বেন। এটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। এই এক্সারসাইজটা ওনারা বাসায় যাওয়ার পরে দিনে 10-15 বার এই এক্সারসাইজটা প্র্যাকটিস করবেন। পুষ্টিকর খাবার গ্রহণ করবেন। হাই ক্যালোরি বলতে হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলা, যেগুলো যেমন দুধ, ডিম, মাংস, এই জাতীয় সবজি, যেগুলোতে প্রচুর ভিটামিন মিনারেলস আছে, সেই খাবারগুলো গ্রহণ করবেন। পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করবেন। আর হচ্ছে ধূমপান বা এই জাতীয় কোনো অভ্যাস থাকলে সেটা অবশ্যই পরিত্যাগ করবেন। এটাই হচ্ছে মোটামুটি আমাদের এবং ব্যায়ামের ক্ষেত্রে যেটা হচ্ছে, শুরুতে 4 থেকে 5 মিনিট, আস্তে আস্তে এটাকে 20 মিনিট পর্যন্ত বাড়াতে হবে। ডক্টর ফাইজুর রহমান ফাহিম, আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সময় দেবার জন্য। দর্শক, করোনাকালে চিকিৎসাপত্রে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।